আভাস নিউজের সকলকে স্বাগত। আমি প্রগতি শুরু করছি আজকের সংবাদ। অবশেষে কাঠফাটা রোদ ও তীব্র হাঁসফাঁস গরমের হাত থেকে কিছুটা হলেও স্বস্তি ফিরল জনমানুষে। বৃহস্পতিবার দুপুর থেকে কালো মেঘের সঙ্গে সামান্য বৃষ্টি কিছুটা হলেও তাপমাত্রা কমল পশ্চিম মেদিনীপুর জেলায়। অবশেষে কাঠফাটা রোদ ও তীব্র হাঁসফাঁস গরমের হাত থেকে কিছুটা হলেও স্বস্তি ফিরল জনমানুষে। বৃহস্পতিবার দুপুর থেকে কালো মেঘের সঙ্গে সামান্য বৃষ্টি কিছুটা হলেও তাপমাত্রা কমল পশ্চিম মেদিনীপুর জেলায়। উল্লেখ থাকে, উত্তরবঙ্গ বন্যায় ভাসলেও দক্ষিণবঙ্গ জুড়ে মানুষ ঘামছিলেন কয়েকদিন ধরে। টানা ভ্যাপসা গরমে দম বন্ধ হওয়ার উপক্রম। বেশ কয়েকজন সানস্ট্রোকে আক্রান্ত হয়েছে। সকাল থেকে রাত্রি পর্যন্ত বসবাস করা কঠিন হয়েছিল। তবে আবহাওয়া দপ্তর পরিষ্কার করে বলতে পারছিল না কবে বৃষ্টি হবে। বুধবার সকাল থেকে মেঘলা আকাশ থাকলেও বৃষ্টি হয়নি। আর বৃহস্পতিবার দুপুরের পর থেকে বিকেল পর্যন্ত কখনো জোরে আবার কখনো ঝিরঝিরে বৃষ্টিতে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে। তবে বেলদা সহ পাশাপাশি এলাকায় দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ায় গাছপালা শুকিয়ে গিয়েছিল। পাখি পশুরা গরমে এক প্রকার নাভিশ্বাস অবস্থায় ছিল। এই দিনের বৃষ্টিতে দেখা গেল বহু পশু ও পাখি বৃষ্টিতে ভিজে তাদের শরীর ঠিক করছে। আর যারা এতদিন এসির মধ্যে থেকেও ঘামতে শুরু করেছিলেন তাদের ঘাম কিছুটা হলেও কমবে। শুভেন্দু অধিকারীর পরে আহত বিজেপি নেত্রী মৌমিতা সিংহকে দেখার পরে বৃহস্পতিবার স্পন্দন নার্সিং হোমে নেত্রীর সঙ্গে দেখা করলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপির পরাজিত প্রার্থী অগ্নিমিত্রা পল। তিনি এই দিন রাজ্য সরকারের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন তোলেন। শুভেন্দু অধিকারীর পরে আহত বিজেপি নেত্রী মৌমিতা সিংহকে দেখার পরে বৃহস্পতিবার স্পন্দন নার্সিংহোমে নেত্রীর সঙ্গে দেখা করলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপির পরাজিত প্রার্থী অগ্নিমিত্রা পল। তিনি এই দিন রাজ্য সরকারের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন তোলেন। উল্লেখ থাকে, পঞ্চায়েত সমিতির অর্থ বিষয়ক সর্বদলীয় বৈঠকে হাজির হয়েছিলেন বিরোধী দলনেত্রী মৌমিতা সিংহ। আর বিডিওর আহ্বানে তিনি এসেছিলেন। আর তাকে দেখে জেলা পরিষদের সদস্যা কল্পনা শীত সহ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সভাপতি সহ সকলেই তাকে হেনস্থা করেন। আর তাতে চোট লাগে। তিনি দীর্ঘক্ষণ বিডিও অফিসে থাকলেও তার নিরাপত্তা দিতে পারেননি বিডিও। পরে তাকে আহত অবস্থায় মেদিনীপুরে ভর্তি করা হয়। সেখানে বুধবার দেখতে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, কি করে কল্পনা শীতকে জেলে পুরতে হয় তা তিনি দেখে ছাড়বেন। পাশাপাশি বিডিওর বিরুদ্ধেও তিনি ব্যবস্থা নেবেন বলে সাফ জানিয়ে দেন। এরপরে মেদিনীপুর স্পন্দন নার্সিংহোমে বিরোধী নেত্রীর সঙ্গে দেখা করতে আসেন অগ্নিমিত্রা পল। তিনি বলেন, যেভাবে একজন মহিলা হয়ে অপর মহিলার উপর আক্রমণ করছেন তা লজ্জাজনক। বিজেপির এই ঘটনায় প্রকৃত অপরাধীদের ধরে শাস্তির ব্যবস্থা করবে। তখন তো ভিডিও দাঁড়িয়েছিল, ভিডিওর সামনে ভিডিও কি নাম ভিডিও শ্রমিক নিয়ে তারপরে তোকে মারধর করে তুই ওখান থেকে পালিয়ে ভিডিও ঘরে এলি। পালিয়ে যেতে পারিনি আমরা, আমার সঙ্গে তারপরে পরে আমি কিছু বুঝতে পারিনি। কিছুক্ষণ পরে আমি দেখছি যে আমাকে কোনো এক জায়গায় তুলে রেখেছে মাঝে মধ্যে। তারপরে বলেছি আমাকে একটু চিকিৎসার ব্যবস্থা করা, আমার শরীরটা খুবই খারাপ লাগছে। তখন আমার শরীর অনেক খারাপ, চারিদিকে যন্ত্রণা, তখন ভিডিও কিন্তু করার কোনো
শুনলেন আমাদের ভারতীয় জনতা পার্টি আমাদের কেশিয়ার পরে ডেকেছিলেন বলেই মমিতা সিংহ গেছিলেন, এবং ডাকার পরে সেখানকার তৃণমূলের নেত্রী প্রধান কল্পনা শীট, জেলা পরিষদের মেম্বার কল্পনা শীট, উত্তম শীট এবং আরো তৃণমূলের প্রচুর পুরুষ নেতা এবং তার সাথে কল্পনা শীট, তারা ভারতীয় জনতা পার্টির এই মহিলা নেত্রীকে তারা মারধর করে, এবং এমন মারধর করে যে তিনি কিছুক্ষণের জন্য আনকনসিয়াস হয়ে যান, এবং জ্ঞান ফেরার পরে উনি বারবার বিডিও সাহেবকে বলেন যে আমার একটু চিকিৎসার ব্যবস্থা করে দিন, আমার প্রচন্ড শরীর খারাপ করছে, কিন্তু বিডিও কোনো ব্যবস্থা করেননি। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যারা আমাদের নেত্রীকে মেরেছে, বাংলার একজন মহিলাকে মেরেছে, আমরা চাই পুলিশ এবং প্রশাসন তাদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করুন। সেটা বিডিও হোক, সেটা কল্পনা শীট, উত্তম শীট এবং যারা যারা সেদিনকে উপস্থিত ছিলেন এবং মেরেছেন। মমতা ব্যানার্জি, আপনার দিক থেকে কোনো স্টেটমেন্ট শুনতে পেলাম না। আপনি সবসময় বলেন যে মহিলাদের নাকি সুরক্ষা আছে এই পশ্চিমবঙ্গে। এটা হচ্ছে সুরক্ষা। আজকে আমাদের নেত্রীকে ডেকে এনে তাকে মারধর করা হলো, শুধু মারধর নয়, তার শ্লীলতাহানি করা হয়েছে। মমতা ব্যানার্জি, আপনি কি চান? আপনি এবং আপনার সরকার চুরি করে যাবে আর বিরোধী নেত্রী তার প্রতিবাদ করবে না। সেই জন্য খুব প্ল্যান ভাবে আপনার এই মারধরটা করিয়েছেন, কিন্তু আপনার দিক থেকে আপনি পশ্চিমবঙ্গের ক্যাপ্টেন, ইউ আর দ্য চিফ মিনিস্টার, ইউ আর দ্য কেয়ারটেকার অফ দিস স্টেট। আপনার তরফ থেকে কিন্তু কোনো স্টেটমেন্ট আমরা এখনো পেলাম না। আপনি যদি ভেবে থাকেন যে আপনার কর্মীদের দিয়ে পুরুষদের উপর তো অত্যাচার হচ্ছেই, আজকে মহিলাদের উপর যে অত্যাচার হচ্ছে, এবং শুধু কেশিয়ারি নয়, দুদিন আগে সেন্ট্রাল টিমকে নিয়ে আমরা কুচবিহার গেছিলাম, সেখানে দেখে এলাম এক কুচবিহারের মায়ের কথা। ভোটের 4 তারিখে রেজাল্ট বেরোনোর পরে কুচবিহারের আমাদের ওই ভারতীয় জনতা পার্টির মহিলা কার্যকর্তার দুটো হাতকে ধরে প্রায় 30-40 জন টিএমসি, সেখানকার কুচবিহারের সিতাই বিধানসভার অঞ্চল সভাপতি, তার শ্লীলতাহানি করে এবং এই মায়ের কথা অনুযায়ী তাকে ধর্ষণ করা হয়। আপনি কুচবিহার গেলেন, মন্দিরে পুজো দিলেন, কিন্তু আপনি একবারও এই আমাদের মা বোনেরা যাদের অত্যাচার হয়েছে, তারাও তো বাংলার মেয়ে, আপনার মতো মেয়ে, তাদের পাশে দাঁড়ানোর কথা কিন্তু আপনার একবারও মনে হলো না। নির্বাচনের টাকা কোথায় গেল হিসেব চেয়ে অঞ্চল তৃণমূলের সভাপতিকে ঘিরে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। ঘটনায় শোরগোল পড়ল, প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভগবন্তপুর গ্রাম পঞ্চায়েতের ভগবন্তপুর এলাকায়। নির্বাচনের টাকা কোথায় গেল হিসেব চেয়ে অঞ্চল তৃণমূলের সভাপতিকে ঘিরে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। ঘটনায় শোরগোল পড়ল, প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভগবন্তপুর গ্রাম পঞ্চায়েতের ভগবন্তপুর এলাকা। জানা যায়, ভগবন্তপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি রামকৃষ্ণ রায়কে বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থকেরা ভগবন্তপুর এলাকায় প্রকাশ্য রাস্তায় গিয়ে বিক্ষোভ শুরু করেন। তৃণমূল কর্মীদের দাবি, নির্বাচনের সময় দলীয়ভাবে বুথে খরচ করার জন্য যে টাকা দেওয়া হয়েছিল সেই টাকা বুথে পৌঁছায়নি কেন, টাকা কোথায়? এদিন সেই টাকা চেয়ে সভাপতিকে ঘিরে বিক্ষোভ শুরু হয়। ঘটনায় পাল্টা অঞ্চল তৃণমূল সভাপতি রামকৃষ্ণ রায়ের দাবি, এই ঘটনা ব্লক সভাপতি হীরালাল ঘোষের মদতে ঘটেছে। পাল্টা ব্লক তৃণমূল সভাপতি হীরালাল ঘোষের বক্তব্য, অঞ্চল সভাপতি দলের কোনো কর্মসূচিতেই নেই, নির্বাচনের সময় বাড়িতে বসেছিলেন, আর বিধায়ক ঘনিষ্ঠ হওয়ার কারণে তার কাছে টাকা পৌঁছালেও সেই টাকা তিনি সঠিক জায়গায় খরচ করেননি। এই ঘটনার পর তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে।
টাকাগুলো ঘর করে নিয়েছে। সব জানে, সবই জানে। আরে 1,500 আচ্ছা পরে যে 2,500 টাকা অনেক উঠে এই ধরনের মদতের কোনো প্রশ্নই নেই। গতকাল একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে আমি শুনেছি, কিন্তু বিষয়টা হচ্ছে উনি দেয়াল লিখনের জন্য, আমাদের তো দল তো আর বিরাট কিছু ফান্ড দেয়নি, খুব সামান্য পয়সা আমাদের দেয়াল লিখনের জন্য 1,500 টাকা করে দিতে দিয়েছিল প্রার্থী, আমাদের প্রার্থীও খুব দুর্বল প্রার্থী। তো সেই জায়গায় সামান্য টাকা উনি কেন, মানে আমাদের বিধায়ক সাহেবের হাত দিয়ে টাকাটা এসেছিল। বিধায়ক সাহেব যাদের কাছে টাকা দিয়েছিলেন তারা সবাই বাড়িতে মজুত করে রেখেছে, যারা দেয়াল লিখেছে এই ভোটে যারা পরিশ্রম করেছে তাদের হাতে টাকা পৌঁছায়নি, এবং সেটা নিয়ে খুব স্বাভাবিকভাবেই সর্বস্তরের কর্মীদের মধ্যে রয়েছে। এখন উনি ওনাকে ডেকে ব্লক পার্টি অফিসে ডাকলে ওনাকে পাওয়া যায়নি, এই ব্যাপার নিয়ে অঞ্চল পার্টি অফিসে ডাকলে পাওয়া যায়নি, পুরো কর্মসূচিতে দেখা যায়নি। উনি বিধায়কের খুব ঘনিষ্ঠ বলে উনি বিধায়কের কাছ থেকে ওই সমস্ত আর্থিক সুযোগ সুবিধা নিয়েছেন, অথচ দলের কাজে ব্যবহার করেননি। তার মাসুল যারা এই ধরনের নোংরামি করছে তাকেই গুনতে হবে, আমাকে দোষারোপ করে তো লাভ নেই। বৃহস্পতিবার সকালে কেশারী ব্লকের প্রতিবাদ এলাকায় জঙ্গলের মধ্যে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তিকে দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কেশারী থানার পুলিশ। বৃহস্পতিবার সকালে কেশারী ব্লকের প্রতিবাদ এলাকায় জঙ্গলের মধ্যে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তিকে দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কেশারী থানার পুলিশ। ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় মৃতদেহ নিয়ে যায় কেশারী থানার পুলিশ। তবে পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক অনুমান কেউ বা কারা খুন করে গাছের ডালে মৃতদেহ ঝুলিয়ে দিয়ে গেছে বলে অনুমান। বৃহস্পতিবার সকালে প্রতিবাদ এলাকার স্থানীয় মানুষ জঙ্গলে গেলে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তিকে দেখে এলাকায় খবর দিতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। যদিও ঝুলন্ত ব্যক্তির শরীরে বিভিন্ন জায়গায় রক্তাক্ত দেখা যায়, পাশাপাশি মাটিতেও রক্ত পড়ে থাকতে দেখে পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের অনুমান খুন করা হয়েছে বলে। মৃত ব্যক্তির বাড়ি কেশারীর বেগমপুর এলাকায়। মৃত ব্যক্তির নাম ধনঞ্জয় মুর্মু, বয়স 33 বছর। যদিও পুরো ঘটনার সত্যতা যাচাইয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে কেশারী পুলিশ। কি ঘটনা দেখেছেন আপনি? আজকে যখন এমনি লোকের মুখে যখন আমরা শুনি যে এখানে একজন লোক ফাঁসি হয়ে মারা গেছে এই প্রতিবাদ জঙ্গল। কোন জায়গায় এটা প্রতিবাদ জঙ্গল বলে আমরা জানি আর কি। যখন তারপরে আমি এসেছিলাম রেলাগাড়িয়ে, আমার বাড়ি হচ্ছে গুড়গুড়ি, সেখান থেকে আসার পথে যে অনেক লোক যখন আমি দেখছি যে এখানে আসছে, আমি দেখি যাই, যখন এসে দেখি যে একজন সত্যিকারে একজন মানুষ মানে গলায় ফাঁস হয়ে মারা। দীঘা জগন্নাথ মন্দিরের কি রথযাত্রায় উদ্বোধন, তা নিয়ে জল্পনা তুঙ্গে। সরকারের নির্দেশিকা এখনো পর্যন্ত ঘোষণা হয়নি। মন্দিরের কাজ দ্রুততার সহিত চললেও মূল মন্দিরের কাজ বাকি রয়েছে কিছুটা। দীঘা জগন্নাথ মন্দির কি রথযাত্রায় উদ্বোধন, তা নিয়ে জল্পনা তুঙ্গে। সরকারের নির্দেশিকা এখনো পর্যন্ত ঘোষণা হয়নি। মন্দিরের কাজ দ্রুততার সহিত চললেও মূল মন্দিরের কাজ বাকি রয়েছে কিছুটা। আগামী বছর হয়তো উদ্বোধন হতে পারে মন্দির, আবার অতি উৎসাহীরা আশাবাদী এই বছরই সূচনা হবে। জেলাশাসক ও প্রিন্সিপাল সেক্রেটারি মন্দির পরিদর্শন করেছেন। এখানে একাধারে সমুদ্র সৈকত, অন্যধারে জগন্নাথ মন্দির গড়ে উঠলে পর্যটনে ব্যাপক সাফল্য আসবে বলে মনে করা হচ্ছে। নিউ দীঘা স্টেশন থেকে কিছুটা গেলে নন্দকুমার 116 জাতীয় সড়ক, তার পাশে মন্দির গড়ে উঠছে। মন্দির নির্মাণের জন্য 200 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। এখন দেখার কবে উদ্বোধন হয় দীঘার জগন্নাথ মন্দিরের। নির্বাচনী জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের কথা বলতে শোনা গিয়েছিল। জগন্নাথ মন্দিরের নির্মাণ কাজ শেষের পথে। পুরীর আদলে তৈরি দীঘার জগন্নাথ মন্দির গড়ে উঠছে। এই মন্দিরের উদ্বোধন নির্বাচন মিটলেই হবে বলে জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সামনেই রথযাত্রা রয়েছে। এই রথযাত্রাকে সামনে রেখেই দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এই জগন্নাথ মন্দির চলতি বছরের এপ্রিল মাসে উদ্বোধন হওয়ার কথা ছিল। সে কথা ঘোষণা করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু লোকসভা নির্বাচনের জেরে সেই উদ্বোধনের কাজ থামিয়ে দিতে হয়। তাই এখন থেকেই প্রশ্ন উঠছিল কবে উদ্বোধন হবে জগন্নাথ মন্দিরের। এই বিষয়ে জেলাশাসক মুখ খুলতে চাননি।
নির্বাচনী প্রচারে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, দীঘার জগন্নাথ মন্দিরের নির্মাণ কাজ শেষের পথে। লোকসভা নির্বাচন শেষ হলেই মন্দিরের উদ্বোধন হবে। উদ্বোধনে সকলকে উপস্থিত থাকতে হবে, কিন্তু নির্দিষ্ট কোনো তারিখ তিনি জানাননি। এখনো ঘোষণা করা হয়নি জগন্নাথ মন্দির দীঘায় কবে উদ্বোধন হবে। আগামী 7 জুলাই রথযাত্রা উৎসব পড়েছে। এই তারিখটিকেই এখন পূর্ব মেদিনীপুরের মানুষজন মাহেন্দ্রক্ষণ হিসেবে ধরছেন। এই তারিখকে সামনে রেখেই দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের কথা ভাবছেন অনেকে। তার সঙ্গে মুখ্যমন্ত্রীর আগের বক্তব্য মিলে যাচ্ছে। তাই সকলের প্রশ্ন, রথযাত্রার আগে কি দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হবে? নানা যুক্তি উঠে আসায় গুঞ্জন তৈরি হয়েছে। পুরীর রথযাত্রা উৎসবের সঙ্গে মিলিয়েই দীঘার জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন হবে বলে অনেকে মনে করছেন। যদিও সরকারি স্তর থেকে এখনও এই বিষয়ে কিছু জানানো হয়নি, তবে বাংলার দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের জন্য রথযাত্রার সময়কেই বেছে নেওয়া হতে পারে বলে একটা সম্ভাবনা দেখা দিয়েছে। নিউ দীঘা স্টেশন থেকে কিছুটা গেলে নন্দকুমার 116B জাতীয় সড়ক, তার পাশেই মন্দির গড়ে উঠছে। মন্দির নির্মাণের জন্য 200 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। এখন দেখার কবে উদ্বোধন হয় দীঘার জগন্নাথ মন্দিরে। পড়েছে আষাঢ় মাস, কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে বৃষ্টি, আর বৃষ্টি হলেই ঘাটালে বানভাসি। তাই ঘাটালের বন্যা নিয়ে মহকুমা প্রশাসন আগাম কি প্রস্তুতি নিচ্ছে জানালেন মহকুমা শাসক সুমন বিশ্বাস। পড়েছে আষাঢ় মাস, কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে বৃষ্টি, আর বৃষ্টি হলেই ঘাটালে বানভাসি। তাই ঘাটালের বন্যা নিয়ে মহকুমা প্রশাসন আগাম কি প্রস্তুতি নিচ্ছে জানালেন মহকুমা শাসক সুমন বিশ্বাস। সরকারি সমস্ত দপ্তরগুলিকে বিভিন্নভাবে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন শেল্টার হাউসগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন রিপেয়ারিং করার নির্দেশ দেওয়া হয়েছে। বিগত বছরের বন্যা সংক্রান্ত পাওনাদারদের বকেয়া থাকলে সেগুলি বিডিও পৌর প্রধানদের জরুরি ভিত্তিতে মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এখন থেকেই বিভিন্ন নদী বাঁধগুলি কোথাও কোনো গর্ত আছে কিনা, দুর্বল জায়গাগুলি চিহ্নিতকরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে দেখতে বলা হয়েছে। বিভিন্ন নদী বাঁধগুলি পরিদর্শন করা ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া, পানীয় জল, শুকনো খাওয়ার, নৌকো, রেস্কিউ টিম, চিকিৎসা পরিষেবা এগুলির উপরে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে ইতিমধ্যেই ঘাটালের নবনির্বাচিত অভিনেতা সাংসদ দীপক অধিকারী ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের কথা বলেছেন। ঘাটাল মহকুমায় যে বন্যা প্রবণ এলাকা, এই বন্যার জন্য আগাম কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? সামনেই আসছে বর্ষা সিজন, তার আগে আমরা প্রাক বর্ষার মধ্যে একটা বৈঠক করেছি বন্যার গতকাল। তো সেই বৈঠকে আমরা বিভিন্ন দপ্তর যারা বন্যার সময় কাজ করেন, যাদের কাজ করতেই হয় তাদেরকে ডেকেছিলাম। মূলত সেচ দপ্তর, ইরিগেশন দপ্তর আমাদের, যাদের কাজ হচ্ছে মূলত যত বাঁধ আছে নদীতে সেগুলি মেরামত করা এবং আগের থেকে দেখা যে নদীতে কোনো ঘোগ বা এরকম কোনো গর্ত আছে কিনা বাঁধে, যেগুলো দুর্বল জায়গা আছে কিনা সেগুলো মেরামত করা। সে সংক্রান্ত নদী ভাঙনের এলাকাগুলি অলরেডি মেরামত করা হয়েছে, কিছু জায়গায় কাজ চলছে, সেগুলো যেন বর্ষার আগেই শেষ হয় সেটা বলা হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে বালির বস্তা, মাটি, বাঁশ ইত্যাদি উপকরণ সেগুলি মজুত রাখতে বলা হয়েছে। ইরিগেশন দপ্তরকে বলা হয়েছে পাম্প মজুত রাখতে এবং পাম্পগুলো সারিয়ে রাখতে, যাতে করে বন্যার জল জমে গেলে সেটা পাম্প আউট করে বের করে দেওয়া যায় সেই জন্যে। আর নৌকা যাদের আছে, বিভিন্ন প্রাইভেট মালিকদেরও আছে, প্লাস বিভিন্ন প্রতিষ্ঠানেরও আছে সরকারিভাবে। তো সেই নৌকাগুলি মেরামত করে রাখা এবং নৌকা যদি কোনো বিল বাকি থাকে বিডিও সাহেবদের বলা হয়েছে সেই বিলও মিটিয়ে দিতে আগের বছরের বন্যাকালীন সময়ে। এরপর হচ্ছে আমাদের স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য দপ্তরের ক্ষেত্রে খুব ভাইটাল হচ্ছে কিছু পয়েন্ট সিলেকশন করে রাখা, যেখানে গর্ভবতী মহিলা বা যারা আপৎকালীন রোগী তাদেরকে রাখার জন্য সেরকম পয়েন্ট আমাদের রাখা রয়েছে। এরপর আমাদের থাকছে পূর্ত দপ্তর। পূর্ত দপ্তরকেও বলা হচ্ছে যেন রাস্তাঘাট মেরামত করে রাখা যায় এবং পূর্ত দপ্তরের যে বিল্ডিং যেগুলো আছে সেগুলো যেন বন্যার আগেই শেষ হয়ে যায় সেগুলো দেখা। আমাদের বিপর্যয় মোকাবিলা দপ্তরের কিছু ফ্লাড শেল্টার আছে, যেখানে আমরা বিভিন্ন মানুষকে রাখি বন্যাকালীন সময়ে, এবং বিভিন্ন বিদ্যালয়ের ঘরগুলিতেও রাখি, সেগুলি চিহ্নিত করে রাখা এবং যদি রিপেয়ারিং দরকার হয় কিছু সেগুলি করে রাখতে বলা হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর 2 নম্বর ব্লকের অন্তর্গত রাধাপুরে তৃণমূলের বুথ সভাপতির ওপর হামলার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
মেদিনীপুর জেলার ভগবানপুর 2 নম্বর ব্লকের অন্তর্গত রাধাপুরে তৃণমূলের বুথ সভাপতির উপর হামলার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। জানা গেছে গুরুতর আহত ওই বুথ সভাপতির নাম তরুণ মল্লিক। গত বুধবার রাতে নিজের কাজ সেরে বাড়ি ফিরছিলেন তরুণ বাবু। এমন সময় ওই এলাকা দিয়ে বিজেপির একটি বিজয় মিছিল যাচ্ছিল। সেই মিছিল থেকেই কয়েক দল দুষ্কৃতী তরুণ বাবুর উপর হামলা চালায় বলে অভিযোগ। হাতে রড বাদাম বাঁশ নিয়ে অতর্কিত হামলা চালানো হয় তৃণমূলের ওই বুথ সভাপতির উপর। পরে স্থানীয় মানুষজন তরুণ বাবুকে উদ্ধার করে ভূপতিনগরের মুগবেড়িয়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসার জন্য নিয়ে যায়। এদিন সকালে তাকে তমলুক জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আমাদের বিজয় মিছিল ছিল বিজেপির, যে ফিরে আসা মাঝপথে আমাকে 4-5 জন আটকিয়ে রড লাঠি দিয়ে আক্রান্ত করে আমি সেখানে লুটে পড়ে যাই। কিছুক্ষণ পরে একটু সুস্থ হতে আস্তে আস্তে বাড়ি ফিরি। তো পাশে কাছাকাছি লোক বেরিয়ে পড়ে সেটা ওরা ঢুকে পড়ল। সংবাদ এই পর্যন্ত। নমস্কার।